পুলিশের ব্যাজ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই পুলিশের পদমর্যাদার লোকটি আপনি কে কোন পদে অধিষ্ঠিত আছে। একটা পুলিশ সম্পর্কে বা সর্বনিম্ন স্তরের পুলিশ থেকে সর্বোচ্চ পর্যায়ের পুলিশ সম্পর্কে চলুন একটু জেনে নেওয়া যায়। ইন্সপেক্টরদের মধ্য থেকেই কিন্তু একজন ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে ওসি কিন্তু কোনো র্যাঙ্ক না, এটি হচ্ছে জাস্ট ভারপ্রাপ্ত একটি পদ। যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে র্যাঙ্ক ব্যাজ এরকম ফাঁকা দেখতে পান তাহলে বুঝবেন যে সেই পুলিশ সদস্য একজন কনস্টেবল পদমর্যাদা। তো পুলিশের সবচেয়ে বড় পদ হচ্ছে আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সম্পর্কে আমরা জানতে চাই বা জানাতে চাই। আর ভুয়া পুলিশ সেজে সবকিছু লুট করছে, তুলে নিয়ে যাচ্ছে, অবৈধ আটক করছে। আপনি যদি এই বিভ্রান্তিতে বা বিপদে পড়তে না চান তাহলে পুলিশের শোল্ডার ব্যাচে বা কাঁধের ব্যাচে পুলিশের ব্যাচ লাগানো থাকে সে সম্পর্কে আপনার যদি সামান্যতম ধারণা থাকে সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারেন। আপনি পুলিশি মর্যাদা জ্ঞান থাকলে পুলিশ কি ধরনের কাজ করার ক্ষমতা রাখে সে সম্পর্কে আপনি জ্ঞান রাখতে পারেন। আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোন পুলিশ কি কাজ করে এবং কি কাজ করতে পারে। তো চলুন এই সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। তোমার সময় দেখা যাচ্ছে যে এই যে পুলিশের প্রতারণামূলক পুলিশি পদ্ধতি অনেক সময় কিন্তু আমাদেরকে সর্বশান্ত করছে। এই প্রতারণামূলক পদ্ধতিটা সম্পর্কে কিন্তু আপনি আগে পরে পরিচিত আছেন। তো চলুন একটা পুলিশ সম্পর্কে বা সর্বনিম্ন স্তরের পুলিশ থেকে সর্বোচ্চ পর্যায়ের পুলিশ সম্পর্কে চলুন একটু জেনে নেওয়া যায়। যে এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে যে আপনি সামনেই দেখতে পাচ্ছেন যে হয়তো বা দেখতে পাচ্ছেন যে পুলিশ, এই পুলিশের ব্যাজ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই পুলিশের পদমর্যাদার লোকটি আপনি কে কোন পদে অধিষ্ঠিত আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের পুলিশের ব্যাচ নিয়ে আলোচনা করব। আপনারা যেহেতু বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে বসবাস করেন সেহেতু আপনাদের বাংলাদেশের পুলিশ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। একই সাথে আপনাদের এটাও জানতে হবে যে আপনি যে পুলিশ সদস্যের সাথে কথা বলছেন তিনি কোন পদমর্যাদার পুলিশ সদস্য। আপনি যদি যথাযথভাবে সেই পুলিশ সদস্যের পদমর্যাদা সম্পর্কে বুঝতে না পারেন তাহলে আপনি নানা ধরনের জটিলতায় সম্মুখীন হতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুলিশের কাঁধের র্যাঙ্ক ব্যাজ দেখে কিভাবে আপনি চিনতে পারবেন যে আপনি যে পুলিশ সদস্যের সাথে কথা বলছেন তিনি প্রকৃতপক্ষে কোন পদমর্যাদার পুলিশ সদস্য। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফলো বাটনে ক্লিক করে রাখুন। এতে আমার নতুন নতুন ভিডিও আপলোড আপনারা পেয়ে যাবেন। কি পদ্ধতিতে আপনি একজন পুলিশ কর্মকর্তা বা পুলিশকে চিনতে পারবেন। যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই যে চার্টে দেখেন সবার উপরে আছে আইজিপি এবং সর্বনিম্ন স্তরে যেটা আছে সেটা আছে কনস্টেবল। হ্যাঁ, ঠিক আছে। তো চলুন আমরা জেনে নিই পুলিশের একদম নিচের পদ থেকে শুরু করব। আমরা পুলিশের একদম নিচের র্যাঙ্কে আছে কনস্টেবল পদটি। যে পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাজটি একদম ফাঁকা থাকবে, যেখানে কোনো স্টার পিপ বা ধাতবপূর্ণ কোনো কিছু থাকবে না, যে ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে সেই পুলিশ সদস্য হচ্ছে কনস্টেবল পদমর্যাদার একজন পুলিশ সদস্য। যে পুলিশ কনস্টেবল পদে যুক্ত হতে চায় তবে তাকে এসএসসি পাশ করার পর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়াতে পাশ করার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে নিযুক্ত হতে পারে। যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে র্যাঙ্ক ব্যাজ এরকম ফাঁকা দেখতে পান তাহলে বুঝবেন যে সেই পুলিশ সদস্য একজন কনস্টেবল পদমর্যাদা। তো চলুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই পুলিশ কনস্টেবলটা কেমন হয় পদমর্যাদা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাজটা কোনো ধরনের টিপস বা স্টার চিহ্ন দেওয়া নাই। কনস্টেবল পদের পর বা পদমর্যাদাতে হচ্ছে পুলিশের নায়ক। তো কোনো পুলিশ সদস্যের ব্যাচে বা শোল্ডার ব্যাচে যদি আপনার দুটো লাল এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ দুইটা বিল্লা দেখতে পান তাহলে বুঝবেন যে সেই পুলিশ সদস্য একজন নায়ক পদমর্যাদার পুলিশ সদস্য। নর্মালি পুলিশের কনস্টেবল পদে যারা নিয়োগপ্রাপ্ত হয় একসময় তারা প্রমোশনের পেয়ে একসময় তারা পদোন্নতি হয়ে এই নায়ক পদে পদোন্নত হয়। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর র্যাঙ্ক ব্যাচ যদি আপনার এরকম একটি ধাতব রূপালী কালার স্টার দেখতে পান তাহলে বুঝে নেবেন যে সেই পুলিশ সদস্য একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য। নর্মালি কনস্টেবল পদে পুলিশ সদস্যের প্রমোশন পেয়ে একসময় এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে পেয়ে থাকে। তো এর পরবর্তীতে যে পদটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাব ইন্সপেক্টর। পুলিশের দ্বিতীয় স্তরে যে নিয়োগ প্রক্রিয়াটি
সাব ইন্সপেক্টর পদ। একজন ব্যক্তি অনার্স বা গ্রাজুয়েশন পাশ করার পর সরকারি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে পারে। তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা ব্যাচে দুটো স্টার দেখতে পান, অর্থাৎ কিনা দুইটা স্টার দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কিনা দুইটা স্টার দেখবেন, তখন বুঝতে পারবেন যে সেই পুলিশ সদস্য হচ্ছে একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য। বলা হয়ে থাকে পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি হচ্ছে সাব ইন্সপেক্টর পদ। সাব ইন্সপেক্টরকে পুলিশের মেরুদণ্ড বলা হয়ে থাকে, কেননা পুলিশের যত ধরনের তদন্ত তদন্ত আছে, ফিল্ড ওয়ার্ক আছে, সবগুলো কিন্তু সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশরাই করে থাকেন। তো আমরা পরবর্তী যে পুলিশ সদস্য সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে, আপনি কাঁধে মাত্র একটি মাত্র পিপ দেখতে পাবেন, সেটা হচ্ছে ইন্সপেক্টর পদ। এই যে দেখেন, মাত্র একটি পিপ দেখতে পাবেন। তো এই যে আপনি যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে একটি মাত্র পিপ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই পুলিশ সদস্য একজন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য। নর্মালি সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়েই তারা এরকম ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটি লোকাল থানাতে বেশ কয়েকজন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকতে পারে এবং ওই সকল ইন্সপেক্টরদের মধ্য থেকে ইন্সপেক্টর ইনভেস্টিগেশন, ইন্সপেক্টর অপারেশন, এরকম বিভিন্ন পদ দিয়ে রাখা হয়। তবে এখানে সবচেয়ে মজার বিষয় সেটি হচ্ছে, এই ইন্সপেক্টরদের মধ্য থেকে একজন ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আমাদের লোকাল থানায় যে ওসিদেরকে দেখতে পাই, তারা কিন্তু এই ইন্সপেক্টর পদমর্যাদা থেকেই আসে। এখানে মজার ব্যাপার হচ্ছে, ওসি কিন্তু কোনো র্যাঙ্ক না, এটি হচ্ছে জাস্ট ভারপ্রাপ্ত একটি পদ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এএসপি পদমর্যাদা। এই যে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্কটি এএসপি, এই যে, হ্যাঁ, এএসপি একটু দেখে নিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়োগটি হয়ে থাকে সেটি হচ্ছে এএসপি পদে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। নর্মালি যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে, তাদের মধ্য থেকে অনেকেই বিসিএস পুলিশ হিসেবে এএসপি পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। সুতরাং আমরা কিন্তু পুলিশের তৃতীয় নিয়োগ নিয়ে আলোচনা করেছি। প্রথম নিয়োগ কনস্টেবল পর্যায়ে নিয়োগ হয়, দ্বিতীয় এসআই পদে নিয়োগ হয় এবং তৃতীয় হচ্ছে এএসপি পদে নিয়োগ হয়। এই তিনটি কিন্তু পুলিশের নিয়োগ প্রক্রিয়া থাকে, আর কোনো নিয়োগ প্রক্রিয়া থাকে না পুলিশের মধ্যে। তো এখানে আপনারা যে কোনো পুলিশের সদস্যের কাঁধে র্যাঙ্ক ব্যাচে দুটো পিপ দেখতে পাবেন বা পান, তাহলে বুঝে নিবেন এই পুলিশ সদস্য হচ্ছে এএসপি পদমর্যাদার পুলিশ সদস্য। এসপি পুলিশ মর্যাদার পুলিশ সদস্য এএসপিদেরকে রুট লেভেল অর্থাৎ ফিল্ড লেভেলে কাজ করতে তেমন একটা দেখা যায় না। তাদেরকে 2-3টা থানার দায়িত্ব দেওয়া হয়। এই 2-3টা থানাকে একটি সার্কেল হিসেবে ধরা হয় এবং ওই সার্কেলের আইন শৃঙ্খলার দায়িত্ব রক্ষার দায়িত্ব এএসপিদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। নর্মালি এএসপিদের মূল কাজ হচ্ছে লোকাল থানার উপর নজরদারি করা। এবং পরবর্তীতে যে পুলিশের র্যাঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিনিয়র এএসপি। এএসপি থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয় তারা একসময় প্রমোশন পেয়ে সিনিয়র এএসপি পদমর্যাদার পুলিশ সদস্য হয়ে থাকেন। আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকার র্যাঙ্ক ব্যাচটি 3টি পিপ দেখতে পান, তাহলে দেখবেন যে সিনিয়র এএসপি পদমর্যাদার পুলিশ সদস্য নর্মালি এএসপিদের যে সমস্ত কার্যগুলি করে থাকে, সেই সমস্ত কার্যগুলি কিন্তু সিনিয়র এএসপিরা করে থাকেন। পুলিশ সদস্যর ব্যাচ যদি আপনি একটি মাত্র পাতা দেখতে পান, তাহলে বুঝতে পারবেন সেই পুলিশ সদস্য অ্যাডিশনাল এসপি পদমর্যাদার পুলিশ। এই যে দেখেন, এসপি পদমর্যাদার পুলিশ, এই যে একটি মাত্র পাতা, এই যে দেখেন একটি। এসপি বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ একটি জেলার প্রধান পুলিশ কর্মকর্তা হিসেবে কিন্তু এএসপিদের নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং যারা পুলিশ সুপার হিসেবে পরিচিত হয়ে থাকে, একটি জেলার সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব কিন্তু এই এসপির উপরেই ন্যস্ত থাকে। সেক্ষেত্রে সরকার কিন্তু এই এসপির কাছ থেকেই সমস্ত কিছু জানতে চায়। সুতরাং আপনি যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে ব্যাচে একটি পিপ এবং একটি শাপলা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই পুলিশ সদস্য একজন এসপি পদমর্যাদার সদস্য। তো এই যে দেখে নিন, এসপি, একটি পিপ, একটি শাপলা। এডিশনাল ডিআইজি পদ, পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে এটি হচ্ছে এডিশনাল ডিআইজি পদ। কোনো পুলিশ সদস্য কাঁধে যদি আপনার দুটো পিপ এবং একটি শাপলা দেখেন, তাহলে বুঝে নেবেন যে ওই পুলিশ সদস্য এডিশনাল মর্যাদার একজন পুলিশ সদস্য। নর্মালি বিভাগীয় পুলিশ কমিশনার কার্যালয়ে তারা
নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে এবং তারা অতিরিক্ত ডিআইজি হিসেবে তাদের কর্মগুলো পরিচালনা করে থাকে। এছাড়া পুলিশের ছোট ছোট ইউনিট প্রধানের হিসাবেও কিন্তু এডিশনাল ডিআইজি কে নিয়োগ করা হয়ে থাকে। ডিআইজি পুলিশ সদস্য সম্পর্কে কথা বলবো, যাদের কাঁধের ব্যাচে আপনারা 3টি পিপ এবং 1টি শাপলা দেখতে পাবেন, তাহলেই বুঝতে পারবেন যে সেই পুলিশ সদস্য একজন ডিআইজি পদমর্যাদার পুলিশ সদস্য। নর্মালি একজন বিভাগের পুলিশ প্রধান হিসেবে ডিআইজিরা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। অনেক সময় মেট্রোপলিটন পুলিশের প্রধান হিসেবেও ডিআইজিরা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান হিসেবেও কিন্তু ডিআইজিরা নিয়োগ হয়ে থাকেন, যে পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এই ডিআইজি পদ। তো এবার এই যে ডিআইজি পদ, এই যে দেখুন ডিআইজি পদে 3টা পি 1টা শাপলা। এই কোনো পুলিশ সদস্যের কাঁধে বা ব্যাচে যদি একটি ঢাল, তরোয়াল এবং একটি শাপলা দেখেন, তাহলে বুঝে নিবেন যে ওই পুলিশ সদস্য একজন এডিশনাল আইজিপি পদমর্যাদার পুলিশ সদস্য। নর্মালি পুলিশ প্রধানের অতিরিক্ত হিসেবে এডিশনাল আইজিপিদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এছাড়া র্যাবের প্রধান হিসেবেও কিন্তু আমরা এডিশনাল আইজিপিকে দেখতে পাই। সুতরাং পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে এডিশনাল আইজিপি। এবং এর পরবর্তীতে এই যে এডিশনাল আইজিপির একটি শোল্ডারে তরোয়াল এবং একটি শাপলা দেওয়া আছে। তো পুলিশের সবচেয়ে বড় পদ কোনটি? পুলিশের সবচেয়ে বড় পদ হচ্ছে আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সম্পর্কে আমরা জানতে চাই বা জানাতে চাই। এটি হচ্ছে সবচেয়ে বড় পদ পুলিশ সদস্যদের মধ্যে। কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে যদি একটি ঢাল, তরোয়াল, একটি শাপলা এবং একটি পিপ দেখতে পান, তাহলে বুঝে যাবেন যে এই পুলিশ সদস্য আইজিপি পদমর্যাদার একজন পুলিশ সদস্য। নর্মালি পুলিশ প্রধান হিসেবে আইজিপিকেই আমরা দেখতে পাই। আমরা যে আলোচনা করেছি আপনাদের সাথে কিভাবে আমরা একজন পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাজটি দেখে চিনতে পারবো ওই পুলিশ সদস্য কোন পদমর্যাদার পুলিশ সদস্য, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এই ধরনের বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আপনার মতামতটি জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।